প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 31। নাসির মঞ্জিলের উঠোন জুড়ে বিস্তর এক কাঁঠাল গাছ, যার ডালপালা শাখা প্রশাখায় এত বিস্তর যে বাড়িটা একাংশ জুড়েই শুধু এই গাছ। গাছে বড়সড় মূল বের হয়ে চারিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেখানে অনায়াসে বসতে পারবে 4-5 মানুষ। বড় গাছটি সদর্পে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির মাঝ বরাবর। গাছের মোটা ডালের সাথে উল্টো অবস্থায় ঝুলন্ত বাঁধা 3 শয়তানের উস্তাদ। সামনে বেতের চেয়ারে হাতে চেল কাঠ নিয়ে সামনে পায়ের উপর পা তুলে বসে আছে আরস। চোখের দৃষ্টি অগ্নিময়, নিষ্প্রাণ কালো বলয়ে শুনশান দৃষ্টি চোখে দিয়ে নিষেধাজ্ঞা জারি করছে কোনো কিছু না বলার জন্য। নুসরাত সেসবে তোয়াক্কা করল না। আরসের চোখে কঠিন দৃষ্টি পরোয়া না করে নির্লজ্জ মতো আরসকে স্ট্রোক আউট করলো। তারপর পারভার্টের মতো সুর টেনে আরসকে ভেঙ্গিয়ে গিয়ে উঠল। আমি নষ্ট মনে নশ্বর চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাইকে মনে। আরস নুসরাতের দিকে ওইভাবে তেরা চোখে তাকিয়ে রইল। নুসরাতকে কিছুক্ষণ দেখে নিয়ে আড়ম্বরপূর্ণ শক্ত কণ্ঠে বলে উঠল, বেডরুমে চলুন নুসরাত নাসির, আপনার মনকে চায় ভালো করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। নুসরাত টোটেলিয়ে হাসল, চোখের দৃষ্টিতে নমনীয়তা। আরসের কুপন্ন কণ্ঠে কোনো হেলদুল হলো না তার। আহান ঠোঁট চোকা করে কিছু বলতে যাবে, তার আগেই চেলকাটের শক্ত বাড়ি খেয়ে মুখ দিয়ে বের হওয়া টু শব্দহানি ভেতরে ঢুকে গেল। নুসরাত কিটকিট করে হেসে উঠতেই তার পিঠে বাড়ি পড়ল। মুখ ফুটে ওঠা হাসি মিলিয়ে গেল নিমিষে। জ্বলন্ত অবস্থায় থাকতে থাকতে মনে পড়ে গেল সেদিনকার কথা, যেখানে তারা সবাই মিলে বেচারা মন্টুকে উল্টো করে বেঁধে রেখেছিল গাছের সাথে। দুঃখে নাকের ডগা পিটপিট করে উঠল। ভেতরে ভেতরে মর্মাহত হয়ে নুসরাত ডেকে উঠল করুণ সুরে, আরস ভাই। আরস উত্তর দিল না। নুসরাতের ডাকে শুধু এগিয়ে আসলো তার দিকে দুপা। নুসরাত বলে উঠল, না পরিষ্কার করব। আরস পকেট হাতে টিস্যু বের করে নুসরাতের হাতে ধরিয়ে দিতে যাবেন। নুসরাত চোয়াল শক্ত করে ক্রোধপূর্ণ কণ্ঠে বলে উঠল, আপনি পরন্ত বস্তুর সূত্র জানেন না? আরস কথা বলল না। আলগুসে হাত বাড়িয়ে নুসরাতের নাকের ডোকায় টিস্যুর সাহায্যে পরিষ্কার করে নিতে যাবে। নুসরাত খুশি মনে আবার বাধা দিল। ইশারা করলো আরসের কাপড়ের দিকে, বলল, আপনার কাপড় দিয়ে নাক মুছিয়ে দিন, টিস্যু দিয়ে নাক মুছলে অ্যালার্জি হয়ে যায়। আরস নুসরাতের কথা কানেই তুলল না, টিস্যু দিয়ে চেপে নাক পরিষ্কার করে দিল। আহান আর ইহাম চোখ উল্টে নুসরাত আর আরসের রং দেখল। আহান মুখ বাঁকিয়ে বলল, নিজের বাড়িতে এইচডি মানের সিনেমা দেখা যায়, আর আমরা হলে যাই সিনেমা দেখতে। কথা শেষ করে টুট বাঁকাতেই দুপ করে আওয়াজ হলো। কারো ঝুলতে বাকি রইল না। আহান পায়ে শক্ত বাড়ি পড়েছে চেলকাটের। নুসরাত শুধালো, আরস ভাই, আপনি পাগল হয়ে গেছেন? আরস নিষ্প্রাণ চোখে ঘুরিয়ে শীতল মুখে দেখল নুসরাতকে, রক্তশূন্য ফিকাশি গলায় রগরগে কণ্ঠে বলল, শাট আপ নুসরাত নাসির। নুসরাত নিজেও আরসকে ব্যঙ্গে বলে উঠল, ইউ শাট আপ আরস শালাল, মার খাবেন আপনি, একটাও মাটিতে পড়বে না। নুসরাত মুখ বাঁকালো, মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে অলস ভঙ্গিতে মিনমিন করে বলল, আমি নুসরাত নাসির, একটা খেলে 10টা দিতে জানি। আরস রাগে হিস করে উঠল। এই বিয়াদব বন্য মহিলার মুখ বন্ধ করা তার কাছে দুর্বেদ্য ঠেকল। চিৎকার করে উঠল, শাট দা ফাক আপ নুসরাত নাসির। আরস নিষ্প্রভ চোখে চাহনি আর বাড়ি কাঁপানোর চিৎকারে সবাই চুপ হয়ে গেল। পরের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে গেল। দক্ষিণের হাওয়া বইল মৃদু গতিতে। আলো মিলিয়ে গেল মাঝ আকাশে। গাড়ির হর্নের শব্দ হলো নাসির মঞ্জিলের বাহিরে। গাড়ি থেকে বের হয়ে গেট আনলক দেখতেই নাজমিন বেগমের মাথা গরম হলো তড়িৎ গতির সাথে। বাড়ির বাহিরে অবস্থানরত অবস্থায় পা থেকে জুতো খুলে হাতে নিতে দেরি হলো না। ওখানে দাঁড়িয়ে থেকে কীভাবে উত্তম মাধ্যম দিবেন তিনটাকে ধরে তার চিন্তাভাবনা পর্যন্ত শেষ করে নিলেন। প্রবল দাবদাহে হেঁটে আসতে আসতে জলে পুড়ে কঠিন কণ্ঠে ডেকে উঠলেন, নুসরাতের বাচ্চা। নুসরাত গাছের মাঝে ঝুলে থেকে জবাব দিল, জি আম্মা। নাজমিন বেগম মাথা দেখা গেল, সাথে কণ্ঠের স্বরে উপস্থিতি বোঝা গেল কঠিনত্ব। বেয়াদবের বাচ্চা, গেট খোলা রেখে কোথাকায় মরেছিস? তোর জামাই এসে গেট লাগাবে। কথা শেষ করতেই দৃশ্যমান হলো নুসরাতের বেটকানো মার্কা মুখ। আহান আর ইরহামেরও একই অবস্থা। সবকটাকে এভাবে ঝুলে থাকতে দেখে হায়কায় করে উঠতে যাবেন, তার পূর্বে নজর কাড়ল আরস। ভেতর সোফার উপর আরাম করে বসে চোখ বুজে শুয়ে আছে সে। ছোট সেন্ট্রাল টেবিলে রাখা চেলকাঠ মুছতে দেরি হলো না। কোনো না কোনো ঘটনা ঘটিয়েছে এই 3 জন মেলে। চোখ পাকিয়ে আগে হিস করে উঠলেন। খুবই দৃঢ় ভঙ্গিমায় আগে ফুসফুস করে শুধালেন, কুত্তার দল, কি করেছে সবগুলো মিলে? সবাই টুট উল্টে বোঝালো, কিছুই করেনি তারা। নাজমিন বেগম একটার কথাও বিশ্বাস করলেন না। এক হাতে জায়গা করে নেওয়া জুতো জোড়া দেখিয়ে বলে উঠলেন, জুতোর বাড়ি একটাও মাটিতে পড়বে না। তবুও তারা অস্বীকার করলো তারা কিছু করেনি। চোখ মুখে ফুটিয়ে তুলল অসহায়ত্ব, মর্মান্বিত মনোভাব, যে কেউ দেখলে বুঝবে বাচ্চাগুলো ভাজা মাছটি উল্টে খেতে পারে না।
কুটিলতার চোখের ভেতর আড়াল করে অসহায় কণ্ঠে কিছু বলতে নিবে তার আগেই নড়েচড়ে উঠল আরশ। চোখ খুলতেই দর্শন হলো নাজমিন বেগমের টুটে ঝুলানো হাসির বহরে রঞ্জিত মুখখানা। আরশ অবাক চোখে চেয়ে শুধালো, কখন এসেছেন মেজমা? নাজমিন বেগম খুশিতে গদগদ করে উঠে পড়লেন, এই তো এক্ষুনি। আরশ কিছু বলার পূর্বেই নাজমিন বেগম বলে উঠলেন, তোমাকে কোনো কৈফ দিতে হবে না বাবা, আমি বুঝতে পারছি এরা মিলে কিছু একটা করেছে। এদের আগামী 24 ঘন্টা এভাবে বেঁধে রাখলেও আমার কোনো সমস্যা নেই। নাজমিন বেগমের কথা শুনে সবগুলো একসাথে চোয়াল জ্বলে গেলে বলে উঠল, নাজমিন বেগম আরশের সাথে মাথা নাড়ালো। নাজমিন বেগম আর বেশি গাঁটলেন না তাদের, চোখ দিয়ে নুসরাতকে জামটা মেরে তিরস্কার ভঙ্গিতে চলে গেলেন। আর কাঁঠাল গাছের সাথে জ্বলন্ত অবস্থায় বাধা রইল নুসরাত। নারসের পানে এতক্ষণ যে মুগ্ধতা আকর্ষণ নিয়ে চেয়েছিল সেসব কমে গিয়ে বর করল খুব। সময় গড়িয়ে সন্ধ্যা হলো, সূর্য পশ্চিম আকাশে ডরে পড়ল। তখনও গাছের সাথে বাঁধা সবাই। 8 ঘন্টা শাস্তি হিসাবে উল্টো করে বাঁধা ছিল সৈয়দ বাড়ির গুণধর ব্যক্তিরা। তারপর আরশ তাদের সোজা করে বেঁধে রেখেছে। আগে পা ছিল গাছের ডালের সাথে বাঁধা, আর এখন সোজাভাবে হাত বাঁধা। চূড়ান্ত অবস্থা থেকে আরশকে গালি দিচ্ছে নুসরাত। নুসরাতের আজগুবি গালিগুলো আরশ কানেই তুলল না। এক কান দিয়ে ঢুকালো তো অন্য কান দিয়ে সুরসুর করে বের করে দিল। পেটের সোফায় শক্ত ভঙ্গিমায় বসে থাকলো সে। বা হাতের মধ্যে ধরা মোবাইলে কিছু একটা করলো ওভাবে বসে থেকে অনেকক্ষণ। রাত বাড়ল, ঘড়ির কাঁটায় 10টায় গিয়ে থামতেই নাসির সাহেব আর বাড়ির ভেতরে থাকতে পারলেন না। বাটি থেকে বের হয়ে আরশের নিকট জোর আর্জি জানালেন গাছের উপর থেকে নামানোর জন্য। এরপর নাসির সাহেবের কথায় 3 জনকে গাছের উপর থেকে নামানো হলো। হাতে বাঁধা থাকায় কালশিটের দাগ পড়েছে সবার সেখানে। সবার হাতে স্পষ্ট দেখা গেল, নুসরাতের হাতে খুব একটা দেখা গেল না। নুসরাত হাত নিচের দিকে নামাতেই রিনচিন করে উঠল। আসরতা বর করলো সারা শরীরে, চুপ উল্টে পড়ে যাওয়ার বান করলো। তার আগেই নাসির সাহেব দৌড়ে এসে নিজের সাথে জড়িয়ে নিলেন তাকে। নুসরাত নাসির সাহেবের সাথে লেগে থেকে হেসে উঠল শব্দ করে। বাদরামি করে আরশকে বেঞ্চিয়ে বেঞ্চিয়ে সুর টেনে গান গাইল, যৌবন লাগাইছ আমার এই দেহে আগুন, পরের দুয়াই আসে আমার অঙ্গেতে ফাগুন। আরশ চোখ পাকিয়ে বলে উঠল, শারাপ নুসরাত নাসির। নুসরাত নাসির সাহেবকে বর দিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে গানটা বিড়বিড় করল। আরশ সাহা করে তাকিয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। মাথায় ঘুরপাক খেল, কোন মাটি দিয়ে এই মাথামুঠাকে আল্লাহ তৈরি করেছেন যে 8 ঘন্টা গাছের সাথে বেঁধে রাখার পরও এভাবে গান গাচ্ছে। ঠোঁট দিয়ে অস্ফুট সুরে উচ্চারণ হলো অসভ্য। সকাল 6টার সময় নুসরাত শখ জাগলো টাটকা টাটকা মধু খেতে। এত ক্রেভিংস জাগলো যে কোমরে হাত রেখে বাড়ি থেকে একা একাই বের হয়ে গেল মধুর খুঁজে। সৈয়দ বাড়ি যখন যখন বিয়ে হয় তখন একটা না একটা গাছেই মৌমাছির বাসা বাঁধে। তাই নতুন উদ্যমে নুসরাত মৌমাছির চাক কুচতে লাগলো। তার চিন্তার মতোই খুঁজতে খুঁজতে কাঠল গাছের একদম নিচু ডালে দেখলো মৌমাছির চাক। লুবে চকচক করে উঠল তার চোখ কানে। লুবাতুর চোখে ছেড়ে মাথা মুঠার মতো লাঠি দিয়ে মৌমাছির চাকে ধাক্কা দিতেই মৌমাছি বন বন করে বের হয়ে আসলো। দল বেঁধে কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে রাগি ভঙ্গিমা এসে কামড় বসিয়ে দিল গালে নাকে টুটে তুতনিতে কপালেতে। নুসরাত পালানোর আগেই তেড়ে আসা সকল মৌমাছি ইচ্ছে মতো কামড় মেরে দিল তাকে। রাগ কমে যেতেই আবারও তারা দলবল বেঁধে নিজেদের আস্তানায় ফিরে গেল। নুসরাত যখন মুখ ফুলিয়ে বাড়ি ফিরল, নাজমিন বেগম আঙ্গুলে তসবিহ পড়ছিলেন তখন। তাকে দেখতেই হা হা করে হেসে উঠে জানতে চাইলেন, কি মুরব্বিয়ানা করতে গিয়ে এই অবস্থা করেছে। নুসরাত নাক টেরে কাদু সুরে বলে উঠল, আম্মা, মৌমাছি কামড় মেরেছে সামান্য মধু চুরি করতে যাওয়ায়। নাজমিন বেগম হা হা করে হেসে উঠলেন। নুসরাত ধীরে ধীরে ফুলিয়ে যাওয়া মুখের দিকে চেয়ে আবারও হাসলেন। নুসরাত কপাল কুঞ্চিত করে বেতা নিয়ে মুখ নাড়িয়ে বলে উঠল, আম্মা, হাসবে না তুমি? নাজমিন বেগম হাসতে হাসতে বললেন, আর হাসবো না, হা হা হা। সকাল 10টার সময় সৈয়দ বাড়ি থেকে বিয়ের জিনিসপত্র নিয়ে আসলো আরশ, আহান, ইরহাম, অনিকা আর ভিক্টর। ভিক্টর সবসময়ের মতো হাতে একটা মেয়েলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকলো অনিকার পেছনে। নুসরাত ঘুম থেকে উঠে নিচে যখন নামলো তখন সকালের চোখ ছানাবড়া হয়ে গেল। মুখ ফুলে আলুর বস্তার মতো হয়ে গিয়েছে নুসরাতের। আরশ তখনও লক্ষ্য করেনি তাকে। মুখের চারিদিকে ব্যান্ডেজ করে রাখা তার। অনিকা উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কি তোমার নতুন কোনো স্ক্রিন কেয়ার? নুসরাত খেপাটে নয়নে দেখলো অনিকাকে। অত্যন্ত কঠিন সুরে বলল, না, আমি মজার মুডে নেই। নুসরাতকে ইরহাম উপর নিচ দেখলো অনেকক্ষণ। ইসরাতকে তাদের দিকে আসতে দেখাই শুধালো, বড় আপা, মুখের এই অবস্থা কেন? ইসরাত নুসরাতের মুখের দিকে চেয়ে নাই চাইতেও শব্দ করে হেসে উঠে টুটের উপর হাত রেখে হাসি আটকে বলে উঠল, কাটল গাছে মৌমাছির চাক বেঁধেছে আমাদের ঘরের বিশিষ্ট সাহসী আপা টাটকা টাটকা মধুর চাক থেকে আনতে গিয়ে সকাল সকাল মৌমাছির কামড় খেতে খেতে এসেছেন
মুখ ফুলে ডাবের মতো হয়ে যাওয়ায় দাদু ওর মুখে মধু লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে যাতে ব্যথা কমে যায়, এজন্য মুখের এই অবস্থা। ইসরাতের কথা শেষ হতেই এতক্ষণে আটকে রাখা ইরহাম নিজের হাসি নুসরাতের পানে চেয়ে হা হা করে হেসে উগড়ে বের করে দিল। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তার ফুলা মুখ দেখলো আর আঙ্গুল তুলে ইশারা করে হাসলো। আহান এসব দেখলো না। সে তার ক্যামেরা দিয়ে নুসরাতের টাস টাস করে ছবি ক্যাপচার করছে সব দিক থেকে। নারস ভাইয়ের কাছে নুসরাতের এইসব ছবি বিক্রি করবে একটা 500 টাকা দিয়ে, আর সাথে নুসরাতকে আবার ভাইরাল করে দিবে সব জায়গায়। ক্যাপশনও সে ভেবে রেখেছে, তরুণী যুবতী এক যুবক মধুওয়ালার কাছ থেকে মধু চুরি করতে গিয়ে শুধু মধুর মালিকের কাছ থেকে কামড় খেয়ে ফিরে এসেছেন। মানুষ তো আর বুঝবে না সে মৌমতি কথা লিখেছে, মনে করবে ডিপ কোনো কাহিনী আছে। মনে মনে একটা শয়তানি হাসি দিয়েও দিল। অনিকা নুসরাতের মৌমাছির কাছ থেকে কামড় খাওয়া সম্বন্ধে কোনো কিছুই জানল না। সে নুসরাত কি স্কিন কেয়ার করেছে তার জানার জন্য উৎফুল্ল উদ্গ্রীব হয়ে উঠল। ভিক্টরকে কাজে লাগানো সব জেনে এসে তাকে জানাতে। এর মধ্যেই নাসির মন্দিরের অন্দরে প্রবেশ করলো আরশের। ঢুকেই তার চোখগুলো সূক্ষ্মভাবে ঘুরে পুরো ড্রয়িং রুমে তীক্ষ্ণ চোখে চারিপাশে দেখতেই দেখলো এক কোণে বসে আছে নুসরাত, টুট চেপে বসে কিছু একটা করছে। আরশে গিয়ে যেতেই পুরো মুখ দৃশ্যমান হলো। মুখে ব্যান্ডেজ করা দেখে মন উদ্গ্রীব হলো কী হয়েছে জানার জন্য। তবুও নিজেকে স্বাভাবিক রাখলো, কোনো তৎপরতা নিজের উপর দৃশ্যমান হতে দিল না। আলগুসে নুসরাতের পাশ ঘেঁষে বসে হাত বাড়িয়ে তাবা মেরে মুখের দুপাশে নিজের সপুষ্ট হাত দিয়ে চেপে ধরল। নুসরাত লাফ মেরে সেরে যেতে নিয়ে থেমে গেল আরশকে দেখে। আরশ কতক্ষণ নুসরাতের মুখ চুপচাপ নীরবে দেখলো, তারপর রাশবাড়ি নদীকার বিস্তারকারী সুরে বলল, মুখে কি হয়েছে? নুসরাত টুট চিপে উদাসীন কণ্ঠে বলল, মৌমাছি কামড় দিয়েছে। এইটুকু কথা শুনে আরশ আর বসল না, দ্রুত পায়ে যেভাবেই এসেছিল সেভাবেই বেরিয়ে গেল নাসির মঞ্জিল থেকে। এরপর আরশ টিকিটিও দেখা গেল না। অনিকা যখন দেখলো আরশ নুসরাতের সাথে কথা বলছে তখন রাগে ফুলে উঠল। এত ভালোবাসা সে দেখতে পারল না। হিংসায় মেয়েলি মনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। নিজের জায়গা থেকে এক প্রকার উড়ে এসে নুসরাতের পাশে বসতে বসতে হিসিয়ে জানতে চাইল, আরশের সাথে তোমার এত কথা কিসের? নুসরাত গাড় বাঁকিয়ে তাকালো। অনিকা প্রশ্ন তার কাছে মোটেও জুৎসই লাগলো না, তাই তাদের পার্সোনাল বিষয়। অনিকা কেন নাক গলাবে এখানে? কপাল কুঞ্চন করে দেখলো অনিকার সুন্দর মুখ। মেয়েটা ফর্সা, সুন্দর হলেও কঠিন লেভেলের সেচরা। এক ব্রু সামান্য উচ্ছে দম্ব ভরা কণ্ঠে শুধালো, আপনি কে? অনিকা বিস্ময় যেন আকাশ থেকে উল্টে পড়ে গেল। নকি কুটুর থেকে গুলক বের হওয়ার শুধু বাকি। চোখ বড় বড় করে বলল, আমি আরশের উইডবি। নুসরাত ঠাট্টা করে হেসে উড়িয়ে দিল যেন অনিকার কথাই বাতাসে। আরশের উপর কঠোর অধিকারবোধ চাপিয়ে বলে উঠল, সে আমার স্বামী। পুরো পৃথিবী জানে সৈয়দ আরশ সেলান নুসরাত নাসিরের স্বামী, শুধু নুসরাত নাসিরের স্বামী আর কারণ নয়। কেন আপনি যে আমার স্বামীকে নিজের উইডবি হিসাবে দাবি করছেন? আমার কথা লিখে নেন মিস অনিকা, না আমি নুসরাত নাসির বেঁচে থাকতে ওই বেটাকে কখনো দ্বিতীয় বিয়ে করতে দেব না। আর যদি ওই বেটা আগে আমি মরেও যাই তাহলে পেতনি হয়ে এসে আমার সাথে নিয়ে যাব। তারপর দুজনে মিলে কবরে শুয়ে বসে লেট নাইট ডেটিং করব। এবার ভালো ভালো নিজের খালুর চোখে দেখুন আরশ ভাইকে। অনিকা কিছু বলার পূর্বেই ইরহাম আর আহান এসে হাজির হলো কাপড় নিয়ে সেখানে। অনিকার হাত পা মুখ কাপড় বেঁধে দিয়ে জটপট সবাই মিলে। আহান নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করছে, সাথে ফটো ক্যাপচার করছে। অনিকাকে বেঁধে রাখলো সবাই শক্ত করে। সেখানে এসে উপস্থিত হলো ইসরাতও। নুসরাতকে ব্যান্ডেজ বেঁচে বসে থাকতে দেখে হা হা করে হেসে উঠল। অনিকা মনে করলো ইসরাত তাকে বাধা দেখে হাসছে। ইসরাত হাসতে হাসতে ডরে পড়লো সোফায়। অনিকা এর মধ্যে মুরগির মতো বাধা অবস্থা দেখে আবার হেসে উঠল। ইসরাত কান নুসরাতের কথায় বেদ করলো। নুসরাত বলছে, না না, খালুর চোখে দেখবি না, তুই আব্বার চোখে দেখবি আরশ ভাইকে, আর মনে প্রাণে আব্বা মনে করবি। তুই তো আবার খারাপের খারাপ। খালুর চোখে দেখলি আর মনে মনে জামাই ভেবে বসে থাকলে কোনো রিস্ক নেওয়া যাবে না এই বিষয়ে। আব্বা ডাকবি আর এক্ষুনি ডাকবি আমাদের সামনে। ইরহামকে নুসরাত ইশারা করলো মুখ খুলে দিতে, তারপর আবার হাত তুলে থামিয়ে দিল। বলল, 1 মিনিট দাদা। ইরহাম থেমে গেল। নুসরাত অনিকাকে শুধালো, আগে বল, চিৎকার করবি? চিৎকার করলে বেশি কিছু করব না, গুলি করে উড়িয়ে দিব, বুঝেছিস?
অনিকা গুলগুল চোখে চেয়ে রইল। নুসরাত দমকে উঠে জানতে চাইল, বুঝেছিস? অনিকা উপর নিচ মাথা নাড়ালো। ইরহাম ধীরে স্থিরে মুখ খুলে দিল অনিকার। অনিকা সবার পানে চেয়ে নাকি সুরে কান্না করতেই নুসরাত চোখ পাকে দমকালো। টুটে হাত রেখে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ, গুলি মেরে উড়াই ফেলবো। চপ বলছি না। অনিকার কান্নার আওয়াজ বাড়ি হতে দেখে নুসরাত ইরহামকে বলল, ইরহাম, যা তো আব্বার লাইসেন্স বিশিষ্ট রিভলভার নিয়ে আয়। এটাকে আজ খবরে চালান করে দিব। নেকামি করে নেকা চু। অনিকা মুখ বন্ধ করে নিল। চোট টিপে বয়ের তো চোখে দেখলো নুসরাতকে। নাহান খুবই ভদ্রলোকের মতন ভিডিও বানাচ্ছে। অনিকাকে নুসরাত শাসিয়ে বলে উঠল, আব্বা না ডাকলে আজ তোকে বন্দুক দিয়ে চুদলিংপং করে দেব। তাড়াতাড়ি আব্বা ডাক আরস পাইকে, আর আমাকে আম্মা ডাক। অনিকা অসহায় চোখে চেয়ে রইল সবার দিকে সাহায্যর আশায়, কিন্তু একটাও তাকে সাহায্য করলো না। ইরহাম নুসরাতকে দেখিয়ে বলে উঠল, আম্মা ডাকো নুসরাতকে। অনিকা অনেক কষ্টে বড়া চক্ষু জল নিয়ে ডেকে উঠল, আম্মা। নুসরাত বিরক্ত হয়ে কপাল কুঞ্চিত করল। অনিকা নিয়ে অনিকার মাথায় সামান্য গাঁটটা মেরে শুধরে দিয়ে বলল, ঠিক ফিল পাচ্ছি না আম্মা আম্মা। নুসরাত আম্মা ডাকো তো বাচ্চা। অনিকা খুবই চোখ লাল করে ডেকে উঠল নুসরাত আম্মা। আরশকে বাড়ির ভেতর আহান ঢুকতে দেখে বলল, মেজবাই আসছে এদিকে। নুসরাত চটপট আরশের দিকে আঙ্গুল তুলে বলল, পুরো ড্রয়িং রুম ফাটিয়ে যদি আজ তুই আরশ ভাইকে আব্বা না ডাকিস, তাহলে আমি নুসরাত নাসির তোকে ফাটিয়ে ফেলবো। ডাক আরশ ভাইকে আব্বা, বেয়াদব। অনিকা ঠোঁট চেপে বসে রইল। ইরহাম আপেল কাটার বুতা একখান ছুরি বের করে গলা কেটে ফেলবো। আরশ ভাইকে আব্বা ডাকো। অনিকা অসহায় মুখ বানিয়ে বসে রইল। চোখ টলটলে পানি নিয়ে গলার সুর উঠিয়ে ডেকে উঠল, আরশ আব্বা। নাহান হেসে উঠল। অনিকার ডাক আরশের কান পর্যন্ত পৌঁছানি, তাই এদিকে ফিরেও চাইল না, চলে গেল অন্যদিকে। ইরহাম নুসরাতকে ইশারা করে বলল, ও তোমার আম্মা। আরশকে ইশারা করে বলল, ছোট ভাইয়া তোমার আব্বা। এবার আম্মা আব্বা একসাথে ডাকো তো বাবু। অনিকা অসহায় চোখে চেয়ে নুসরাতকে ডাকলো আম্মা। নুসরাত হাসি মুখে হাত বাড়িয়ে অনিকাকে তুলে নেওয়ার ভঙ্গি করে বলে উঠল, নাও পারফেক্ট, আসো আমার দামড়ি বাচ্চা, তোমাকে কুলে তুলে নেই। আব্বা আম্মা থেকে এত দূরে ছিলে কেন? ওলে লোলে